এটি হচ্ছে 1 নভেম্বরের কর্মসংস্থান। এখানে ইন্টারভিউ সংক্রান্ত বেশ কিছু তথ্য দেওয়া রয়েছে শেষ পাতায়। আমাদের এই যে চ্যানেল নন্দী একাডেমি, এখানে মূলত প্রাইমারি এবং এসএলএসটির ইন্টারভিউর যে প্রিপারেশন সেই সংক্রান্ত ক্লাসগুলিকে আমি আপলোড করে থাকি। এখন আপনাদেরকে যে সকল তথ্যগুলি দিই, যা কিছু টিপস ট্রিক্স যা বলুন না কেন, বা সাধারণ ক্লাস যেগুলোকে দিয়ে থাকি, সেখানে আমি কতটা সত্যি কথা বলি বা যা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরি সেটা আদতে ইন্টারভিউয়ের পক্ষে কতটা গুরুত্বপূর্ণ, সেই সকল বিষয়ের সঙ্গে আজকে এই যে কর্মসংস্থানে যে ইন্টারভিউ সংক্রান্ত বেশ কিছু টিপস দেওয়া রয়েছে সেগুলোকে একটু মিলিয়ে দেখে নেওয়ার চেষ্টা করব। দুটো কারণে। প্রথম কথা হচ্ছে, এটির ফলে আপনাদের ইন্টারভিউয়ের যে টিপস সেগুলো সম্বন্ধে জানা হবে। এখানে প্রায় 15টি বিষয়ের কথা উল্লেখ করা আছে। এবং দ্বিতীয়ত, আমাদের এই চ্যানেল সম্বন্ধে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়বে যখন আপনি জানতে পারবেন যে আমি যে কথাগুলো ইন্টারভিউ প্রসঙ্গে বলি আর এখানে যেগুলো লেখা রয়েছে সেগুলো হুবহু মিলে যাচ্ছে তখন। তাহলে আর দেরি না করে আসুন, আমরা সেই 15টি কারণকে খুঁজে নেব বা সেই 15টি বিষয়কে জেনে নেব যেগুলি ইন্টারভিউ বোর্ডের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি একজন বিদ্যালয়ের শিক্ষক বা শিক্ষিকা হতে চান। তাহলে প্রথমেই যেটা বলা হচ্ছে যে রুচিসম্পন্ন পোশাক পরে ইন্টারভিউ দিতে যাবেন, অযথা রং বেরঙের পোশাক পরে যাবেন না। এটা হচ্ছে 1 নম্বর কথা। আমিও সেই এক কথাই বলেছি, বেশি বা অতিরিক্ত কোনো ব্যাখ্যায় আমি যাচ্ছি না। 2 নম্বরে বলা হচ্ছে, আপনি শিক্ষক শিক্ষিকা হতে চলেছেন, তাই কথা বলবেন মার্জিতভাবে। ভালো করে প্রশ্ন শুনে তবেই উত্তর দেবেন, অযথা তাড়াহুড়ো করবেন না। আমিও কিন্তু আপনাদের সেই একই কথা বলেছি যে ইন্টারভিউ বোর্ডে প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষেত্রে কথা বলতে পারার দক্ষতা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তাই আপনাকে কথা বলার দক্ষতা অর্জন করতে হবে। তাড়াহুড়ো করে যে কোনো একটা প্রশ্নের সাধারণ একটা উত্তর দিয়ে দিলে হবে না। সেখানে কিন্তু শব্দের খেলা, সেখানে কিন্তু ভয়েস মডুলেশনের খেলা। তাই সেগুলোকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দিতে হবে। এখানেও কিন্তু লেখা রয়েছে। 3 নম্বরে বলা হচ্ছে, কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে স্যার ম্যাডাম আমার জানা নেই বলে জানিয়ে দেবেন, অযথা ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিতে যাবেন না। আমিও কিন্তু এই বিষয়টি কোনো না কোনো একটা ভিডিওতে জানিয়েছি যে যেটা জানি না সেটা জানি না, সেটা জেনে নেওয়ার চেষ্টা করব ইত্যাদি। ওই ইস পেটে আসছে মুখে আসছে না, এই সমস্ত অভিনয়গুলো সেখানে কোনো মূল্য নেই। কাজে আপনি এই ধরনের অভিনয়গুলো করে ইন্টারভিউয়ার তাকে এটা বোঝাতে পারবেন না যে আপনি সত্যি করেই জানতেন, বরং সেখানে আপনার যে পার্সোনালিটি সেটা আরো অনেক বেশি কমে যাবে। কাজেই সকলের সব বিষয় জানা নেই। ঠিক একই রকমভাবে হতে পারে যে আপনারও কোনো নির্দিষ্ট একটি বা দুটি বা একাধিক বিষয় জানা নেই, সেখানে কিন্তু কোনো সমস্যা নেই। সহজ কথা সহজ করে বলতে হবে, সত্যি কথা সত্যি করে বলতে হবে। এরপরে 4 নম্বর, ধরুন বোর্ড মেম্বারদের মধ্যে কোনো একজন মেম্বার প্রশ্ন করলে উত্তর দেওয়ার সময় 70% উত্তর সেই মেম্বারের দিকে তাকিয়ে আর 30% বাকি মেম্বারদের দিকে তাকিয়ে উত্তর দেবেন। আমি কিন্তু একথা বারবার কিন্তু বলেছি যে আই কন্ট্যাক্ট করতে পারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই আই কন্ট্যাক্টের উপর একটা নির্দিষ্ট ভিডিও কিন্তু আমার আছে। আমি প্রচুর ভিডিও বানাই, প্রতিনিয়ত ইন্টারভিউয়ের জন্য ভিডিও বানিয়ে যাচ্ছি। আপনারা সেগুলো দেখলে কিন্তু অবশ্যই উপকৃত হবেন। তাহলে আমি কিন্তু সেখানে বলেছি যে যখন আপনি কোনো একটা মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছেন, সবার আগে তাকেই গুরুত্ব দিতে হবে, তার চোখে চোখ রেখে কথা বলতে হবে। তার মানে এই নয় যে যারা পাশে বসে রয়েছেন তাদেরকে আপনি গুরুত্ব দেবেন না। আমাদের কিন্তু সকলকেই গুরুত্ব দিতে হবে। যিনি প্রশ্ন করেছেন তাকে বেশি গুরুত্ব দিতে হবে এবং তার পাশে যারা বসে রয়েছেন তাদেরকে অপেক্ষাকৃত কম গুরুত্ব দিতে হবে, কিন্তু গুরুত্ব দিতে হবে। এখানে কিন্তু 4 নম্বরে সেই কথাটি বলা আছে যে যিনি আমাকে প্রশ্ন করছেন তাকে 70% গুরুত্ব দেব, অর্থাৎ তার চোখে চোখ রেখে 70% প্রশ্নের উত্তর দেব, আর বাকি যারা বসে রয়েছেন তাদের দিকেও আমি কিন্তু তাকাবো, কিন্তু তার পরিমাণটা অপেক্ষাকৃত কম। এরপরে বলা হচ্ছে যে 5 নম্বরে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর পূর্ণাঙ্গ সিলেবাস ও কি কি পাঠ্য বই পড়ানো হয় সেগুলি ভালো করে দেখে যাবে। এখানে যেহেতু নবম দশমের জন্য বলা হয়েছে, আমি প্রাইমারি ক্ষেত্রেও সেই একই কথা বলেছি যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে 5ম শ্রেণীর যে বইগুলি রয়েছে সেই বইগুলির নামকরণের সার্থকতা, সেই বইগুলির কে প্রচ্ছদ করেছেন, কে অলঙ্করণ করেছেন, সেই বইগুলির মধ্যে কি বিষয়বস্তু রয়েছে ইত্যাদি যাবতীয় বিষয় কিন্তু জেনে ইন্টারভিউ বোর্ডে যেতে হবে। এবং এই সংক্রান্ত আমার কিন্তু একাধিক ভিডিও দেওয়া আছে যেখানে আমি নামকরণের সার্থকতা নিয়ে আলোচনা করেছি, যেখানে আমি নির্দিষ্ট বইগুলিকে প্রচ্ছদ করেছেন, কে অলঙ্করণ করেছেন সেগুলোকে নিয়ে কথা বলেছি। তাহলে যে কথাগুলো বলেছিলাম দেখুন এখানেও কিন্তু সেই একই বিষয় উল্লেখ করা আছে।
এরপরে 6 নম্বর বলা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় অনুমতি নিয়েই ইন্টারভিউ কক্ষে প্রবেশ করবেন। এই কিছুদিন আগে এই ভিডিও দিলাম। আমাদের যে অফলাইন ওয়ার্কশপ হয়, সেই অফলাইন ওয়ার্কশপে যে বিষয়গুলিকে আলোচনা করা হয়, শেখানো হয়, তার নির্দিষ্ট একটা জায়গার ভিডিও 17-18 মিনিটে তুলে দিয়েছিলাম আপনাদের দেখার জন্য। তো সেখানে কিন্তু আমি বারবার উল্লেখ করেছি যে ইন্টারভিউ বোর্ডে ঢোকা থেকে শুরু করে বেরোনো পর্যন্ত সবটাই কিন্তু অনুমতির উপর দাঁড়িয়ে আছে। সেই অনুমতিগুলি আমাদের কিন্তু নিতে হবে। এরপরে বলা হচ্ছে 7 নম্বরে যে চেয়ারে বসতে বললে তবেই বসবেন, চেয়ার টেনে বসতে যাবেন না। সেই যে ভিডিওটি দিয়েছিলাম তার মধ্যেই কিন্তু এগুলোকে নিয়ে আলোচনা করেছিলাম যে চেয়ার পেলাম মানেই বসে পড়লাম এমনটা না। ওটা হচ্ছে পরের সম্পত্তি ব্যবহার করতে গেলে আমাদের অবশ্যই অনুমতি নিতে হয়। যখন চেয়ার টানবো, সেখানে বসবো, যা কিছু করব, সেই সব কিছুর মধ্যে কিন্তু একটা অভ্যাস তার মধ্যে লুকিয়ে থাকবে। যখন যা খুশি করে দিলে হবে না। এখানেও কিন্তু 7 নম্বরে সেই কথাগুলি বলা রয়েছে যে চেয়ারে বসতে বললে তবেই বসবেন, চেয়ার টেনে বসতে যাবেন না। এরপর রয়েছে যে ইন্টারভিউ বোর্ডে স্যার ও ম্যাডাম থাকলে সবাইকেই নমস্কার স্যার, নমস্কার ম্যাডাম বলে সম্বোধন করবেন। এই কথা কিন্তু আমিও বলেছি যে ইন্টারভিউ বোর্ডে যখন আপনি ঢুকছেন, যখন দেখবেন যে স্যার এবং ম্যাডাম রয়েছেন, তখন কিন্তু সকলকে একসঙ্গে ধন্যবাদ বা নমস্কার দিলে হবে না। ছেলে এবং মেয়ে তাদেরকে মনে মনে বিভাজন করে নিয়ে ছেলেদের উদ্দেশ্যে এবং মেয়েদের উদ্দেশ্যে একই কথা জানাতে হবে। আপনি প্রয়োজনে মেয়েদেরকে আগে জানাতে পারেন, ছেলেদেরকে পরে জানাতে পারেন। সেটা নিয়ে খুব একটা সমস্যা কিছু হবে না, এরকম আপনি করতে পারেন। কিন্তু শুধুমাত্র এক নমস্কারে সবটা সেরে দিলে হবে না। ছেলেদের জন্য আলাদা করে, মেয়েদের জন্য আলাদা করে স্যার এবং ম্যাডাম সম্বোধন করে আপনি সেগুলো করতে পারেন। এরপরে 10 নম্বরে বলা রয়েছে যে বাবা মা স্যার আত্মীয় স্বজনের সামনে বসে মক ইন্টারভিউ দিন ও নিয়মিত ডেমনস্ট্রেশন দিয়ে প্র্যাকটিস করুন। আমি এই কথা কিন্তু বারবার বলেছি যে ফাঁকা ঘর, কেউ নাই, সেখানে টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছেন, দারুণ টিচিং ডেমনস্ট্রেশন হচ্ছে, তার মানে এই না যে সেই দারুণ ব্যাপারটা ইন্টারভিউ বোর্ডে গিয়েও থাকবে। দেখা যাবে যে আপনি ফাঁকা ঘরে খুব সুন্দর ডেমো দিচ্ছেন, কিন্তু যখনই আপনাকে 3টে পরিচিত মানুষ বসিয়ে দেওয়া হবে সামনে, তখন অতটা ভালো হবে না। আবার 3টে অপরিচিত মানুষ যখন সামনে বসিয়ে দেওয়া হবে, সেটা আরও বেশি খারাপ হয়ে যাবে। কাজেই প্রথমে ফাঁকা ঘর দিয়ে শুরু, তারপর চেনাশোনা মানুষের সামনে, তারপর অচেনা মানুষের সামনে। এই প্রক্রিয়াটা কিন্তু এর মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে। আমরা ওয়ার্কশপে দেখেছি যে ছেলে মেয়েগুলো আমাকে ভিডিও রেকর্ড করে পাঠাতো, দারুণ টিচিং ডেমো দিচ্ছে, তারা কিন্তু প্রথমবার যখন 10 জন 15 জনের সামনে টিচিং ডেমো দিতে যাচ্ছে, তখন কিন্তু ঘাবড়ে যাচ্ছে। তারপর আস্তে আস্তে কিন্তু সেগুলো ঠিক হয়ে যাচ্ছে। কাজেই এখানেও সেই একই কথা বলা হচ্ছে যে বাবা মা স্যার আত্মীয় স্বজনের সামনে বসে মক ইন্টারভিউ দিন এবং নিয়মিত ডেমনস্ট্রেশন প্র্যাকটিস করুন। 11 নম্বরে বলা হচ্ছে ইন্টারভিউ বোর্ডে ঢোকার সময় থেকে আপনার ইন্টারভিউ শুরু হয়ে গেল। কিভাবে ঢুকছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে বসছেন, কি বলে বেরোচ্ছেন ইত্যাদি বিষয়গুলি বোর্ড মেম্বাররা দেখছেন। তাই এই 10-15 মিনিট সময় খুবই মূল্যবান, অযথা টেনশন করবেন না। আমি কিন্তু কথা বলেছি, একটা নির্দিষ্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে ইন্টারভিউ মানে সেটা কিন্তু মৌখিক পরীক্ষা নয়। আমরা অনেকেই জানি যে ইন্টারভিউ মানে সেটা মৌখিক পরীক্ষা, যাবো 5টা প্রশ্ন করা হবে, উত্তর দিলাম, হয়ে গেল। তো ব্যাপারটা কিন্তু এমনটা না। আমি যখন থেকে ঢুকেছি এবং যখন বেরিয়ে চলে এসেছি, এই সবটা মিলিয়ে কিন্তু ইন্টারভিউ। এখানে কিন্তু আমার পার্সোনালিটি তাকে টেস্ট করা হচ্ছে। তাহলে সেটা কেমন, সেটা কিন্তু আমার সবটুকুর উপর নির্ভর করছে। শুধুমাত্র 3টে বা 4টে বা 5টা প্রশ্নের উত্তর দিতে পারলাম তার উপর কিন্তু নির্ভর করছে না। তাই আমি নির্দিষ্ট একটি ভিডিও করে জানিয়েছিলাম যে ইন্টারভিউ বোর্ডের ভিতরকার পরিবেশটা কেমন হয়। এবং ইন্টারভিউ মানে মৌখিক পরীক্ষা নয়, ইন্টারভিউ মানে হচ্ছে আপনার যে পার্সোনালিটি বা আপনার যে ব্যক্তিত্ব রয়েছে তার মূল্যায়ন। কাজেই যখন আপনি ঘরে ঢুকলেন এবং যখন আপনি বেরিয়ে চলে গেলেন, এই মাঝের সবটুকুই কিন্তু মূল্যায়নের অংশ। শুধুমাত্র 2টো বা 3টে বা 4টে প্রশ্নের উত্তর দিতে পেরেছেন সেটুকুকে নিয়ে মূল্যায়ন হবে এমনটা কিন্তু নয়। এরপরে 12 নম্বরে বলা হচ্ছে ডেমনস্ট্রেশন দেওয়ার জন্য পছন্দ মতো কয়েকটি টপিক বেছে নিয়ে নিয়মিত প্র্যাকটিস করুন। এখানে আমি একটু ভিন্ন মত পোষণ করব যে কয়েকটি টপিক বেছে নিয়ে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন, সেটা তো আপনাকে করতেই হবে। এবং তার সঙ্গে যে টিচিং ডেমো দেওয়ার যে স্কিল, সেই স্কিলগুলিকে আপনি অবশ্যই ডেভেলপ করবেন, সেই স্কিলগুলিকে আপনি অবশ্যই রপ্ত করবেন। কারণ ইন্টারভিউ বোর্ডের সকলকেই কিন্তু নিজের ইচ্ছে মতো টপিক চুজ করার স্বাধীনতা নাও দেওয়া হতে পারে যে আপনাকে কোনো একটা টপিক চুজ করে দেওয়া হলো। এবারে এর আগের বছর যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের মুখ থেকে আমরা অভিজ্ঞতা নিয়ে শুনতে পাই, সেখানে বেশিরভাগ জনকেই হয়তো নিজেদের ইচ্ছে মতো টপিকে ইন্টারভিউ দিতে বলা হয়েছে। কিন্তু এবছর যদি
ভ্যাকেন্সি এবং ক্যান্ডিডেট তার মধ্যে যদি হিউজ ডিফারেন্স থাকে, তাহলে সেক্ষেত্রে ইন্টারভিউটাকে একটু টাফ করার প্রয়োজন হবে। যদি টাফ করার প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু টিচিং ডেমনস্ট্রেশনের জন্য সবসময় আপনাকে সুযোগ নাও দেওয়া হতে পারে যে নিজে আপনি টপিক পছন্দ করে নিন। সেখানে কিন্তু ইন্টারভিউয়ার তিনিও কিন্তু টপিক চুজ করে দিতে পারেন, তার কাছে কিন্তু সেই অধিকার আছে, সেই স্বাধীনতা আছে। কাজেই একজন ক্যান্ডিডেট হিসেবে আপনাকে সেই সমস্ত ব্যবস্থা করে কিন্তু যেতে হবে যে আমাকে যদি আমার ইচ্ছে মতো টপিক চুজ করতে দেয়, সেক্ষেত্রে আমার এই টপিকগুলি আছে। আমাকে যদি সাবজেক্ট চুজ করতে দেয়, সেক্ষেত্রে আমার এই সাবজেক্টগুলো আছে। তাই প্রাইমারির ক্ষেত্রে 5টা টিচিং ডেমোকে খুব ভালো প্র্যাকটিস করলেই হবে, কিন্তু সেটাই ইন্টারভিউয়ের জন্য চরম প্রস্তুতির শেষ সীমা নয়। তার বাইরেও কিন্তু স্কিলগুলিকে ডেভেলপ করতে হবে, যে ইনস্ট্যান্ট যদি কোনো একটি বিষয় আমাকে দিয়ে দেয়, আমি যেন সেখান থেকে কিছু একটা করতে পারি। আপনারা দেখেছেন যে ওয়ার্কশপের যে ভিডিও আমাদের ছাত্ররা ইন্টারভিউ টিচিং ডেমনস্ট্রেশন দিচ্ছে, সেখানে আপনাদেরকে তুলে দিয়েছিলাম, এবং সেগুলো সব কিন্তু ইনস্ট্যান্ট টপিক। হঠাৎ করে দাঁড়ালো আপনি এই টপিকে ডেমো দিন, তারা সেই টপিকে ডেমো দিয়েছে, সেটা আপনাদের সামনে তুলে ধরেছি। কাজেই যারা সেন্টারে আসতে পারছেন না বা আমাদের অনলাইন ব্যাচে যুক্ত হননি, না হতেই পারেন, কোনো সমস্যা নেই, তারা কিন্তু এইরকম করেই বাড়িতে বিষয়বস্তুগুলোকে প্র্যাকটিস করে রাখবেন, তাতে আখেরে আপনার সুবিধে হবে। এরপরে বলা হচ্ছে 13 নম্বর, হবি কি, নিজের সম্বন্ধে বলা, কিভাবে ইন্টারভিউ দিতে এলেন ইত্যাদি বিষয়বস্তু সম্বন্ধে তৈরি হয়ে যাবেন। আমরা বিশেষ করে আমি এই নিজের সম্বন্ধে কিছু বলুন এই নিয়ে কমপক্ষে 5 থেকে 6টা ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করে রেখেছি, কারণ ইন্টারভিউয়ের ক্ষেত্রে এগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার হবি কি, আপনার প্যাশন কি, আপনি কোথা থেকে এসেছেন, কিভাবে এসেছেন, আপনার গ্রামে বাড়ি না শহরে বাড়ি, নিজের সম্বন্ধে কিছু বলুন। এমন নিজের জীবন সম্বন্ধে এমন সাধারণ কিছু বিষয়, কিছু তথ্য আমাদেরকে প্রদান করুন, যেখান থেকে আপনার জীবন সম্বন্ধে একটা ধারণা হতে পারে, ইত্যাদি বিভিন্ন প্রশ্ন হয়, যে প্রশ্নের একটাই উত্তর, নিজের সম্বন্ধে কিছু বলুন। তাই শুধুমাত্র আমরা আমাদের ওয়ার্কশপে এই নিজের সম্বন্ধে কিছু বলুন এটাকে কেন্দ্র করে 2 ঘন্টা সময় কাটাই, যাতে এই নির্দিষ্ট প্রশ্ন নিয়ে কারোর কোনো সমস্যা না হয়। এবং আমি এই চ্যানেলে কমপক্ষে 5 থেকে 6টা নিজের সম্বন্ধে কিছু বলুন এই টপিক নিয়ে ভিডিও বানিয়েছি, যাতে আপনারা সেগুলো দেখে নিজের সম্বন্ধে কি বলতে হবে সেটা বুঝতে পারেন। বেশ, এরপর রয়েছে 14, যে কেন শিক্ষক হতে চান ও আদর্শ শিক্ষক শিক্ষিকার কি কি গুণাবলী থাকা দরকার সেটা জেনে যাবেন। আমি দেখবেন যে 5টি করে প্রশ্ন নিয়ে সিচুয়েশন বেস কোশ্চেনের একটা করে ভিডিও বানাই। তো সেখানে এমন অনেক ভিডিও আছে, হয়তো কয়েকশো ভিডিও আছে। হয়তো আপনি যদি এখন প্লেলিস্ট দেখতে যান, সেখানে নন্দী একাডেমির শুধুমাত্র প্রাইমারি এবং এসএলএসটি ইন্টারভিউয়ে কেন্দ্র করে ভিডিওর পরিমাণ হবে হয়তো 5 থেকে 600। সেখানে এই ধরনের নির্দিষ্ট বিষয়ের প্রশ্নের উত্তর কিন্তু একাধিক রয়েছে, সেখান থেকে আপনি কিন্তু অবশ্যই ধারণা গ্রহণ করতে পারেন। এবং 15 নম্বরে বলা হচ্ছে যে উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে জানিয়ে দিন, তথ্য গোপন না করাই ভালো। আমাকে অনেকজন প্রশ্ন করেন যে দাদা আমি এই যোগ্যতা অর্জন করেছি, আমি ইন্টারভিউ বোর্ডে দেখাবো, আমি বর্তমানে একটা সরকারি চাকরি করি, আমি কি সেটা ইন্টারভিউ বোর্ডে বলবো? তো সেখানে আমি তাদেরকে একটাই উত্তর দিই যে আপনি দেখাবেন কি দেখাবেন না সেটা আপনার ব্যাপার, আপনি বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার। আপনি পুলিশে চাকরি করেন, এখন বর্তমানে প্রাইমারি স্কুলের টিচার হতে এসেছেন, সেটা আপনি ইন্টারভিউ বোর্ডে গিয়ে আপনি পুলিশে চাকরি করেন, সেটা বলবেন কি বলবেন না সেটা আপনার ব্যাপার, আমি সেটা বলে দিতে পারি না। কিন্তু আপনার জায়গায় যদি আমি থাকতাম, আমি কোনো তথ্যকে গোপন করতাম না, কারণ ইন্টারভিউ বোর্ডে কোনো তথ্যকে গোপন করে বাঁচা যায় না। ঠিক কথার পরিপ্রেক্ষিতে সেই গোপনীয় তথ্যগুলো কিন্তু ঠিক বেরিয়ে আসবে। তাই কোনো বিষয় গোপন না করে যা কিছু আছে যেটা সত্যি সেটা একদম সঠিকভাবে বলে দিন। আমাকে অনেকজন প্রশ্ন করে যে এত সালে ডিএলএড করেছি, তারপর 4 বছর গ্যাপ, তারপর আমি পড়াশোনা করেছি, তো এই 4 বছরের ব্যাপারটা আমি ইন্টারভিউ বোর্ডে কি বলবো? আমি বলি যেটা সত্যি ঘটেছিল সেটা বলে দেবেন, যা হয়েছিল তাই বলে দেবেন, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেটাকে চাপা দেওয়ার জন্য যখন মিথ্যা কথা বলতে যাবেন, তখন যদি সেই মিথ্যা কোনো কারণে ধরা পড়ে যায়, তাহলে কিন্তু আপনার পার্সোনালিটি সেখানেই শেষ হয়ে যাবে, সেটা কিন্তু খুব খারাপ হবে। 4টে বছর আপনি পড়াশোনার সঙ্গে ছিলেন না, হতেই পারে সেরকম জীবনে কোনো কিছু ঘটেছিল, তারপর যখন সবকিছু ঠিক হয়ে গেল আপনি আবার জীবনের মূল স্রোতে সেই পড়াশোনায় ফিরে চলে এলেন, হতেই পারে। কাজে এখানে কোনো সমস্যার কিছু নেই, কিন্তু আপনি সেটাকে গোপন করতে গিয়ে এমন কিছু কথা বলে ফেললেন যে কথাগুলো অপ্রাসঙ্গিক হয়ে গেল, বা যে কথাগুলো একজন ইন্টারভিউয়ারের মনে হলো যে আপনি এগুলোকে মিথ্যা বলছেন, তখন কিন্তু সমস্যাটা তৈরি হলো। তাই কোনো সময় ইন্টারভিউ বোর্ডে যে কোনো বিষয় নিয়ে মিথ্যার আশ্রয় না নেওয়াই ভালো, এটা কিন্তু আমি বারবার বলেছি। তাহলে দেখুন, এই যে কর্মসংস্থান, সেখানে ইন্টারভিউ সম্বন্ধে শেষ পাতায়, এই যে পাতার নাম্বার হচ্ছে 12, এই শেষ পাতায় বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া আছে, সেই টিপসগুলো সম্বন্ধে আলোচনা করলাম।
এবং আপনি যদি নন্দী একাডেমির নিয়মিত দর্শক হয়ে থাকেন তাহলে আপনি দেখলেন যে এখানে যা কিছু কথাগুলো বলা আছে এই কথাগুলোই কিন্তু আমি বিভিন্ন ভিডিওর মধ্যে দিয়ে আপনাদেরকে বিভিন্ন সময় সেই তথ্যগুলোকে প্রদান করেছি, যেগুলো একেবারে সঠিক তথ্য প্রদান করেছি। তাহলে আজকের যা কিছু আলোচনা ছিল সেটা এখানে শেষ হলো। এবার আমাকে বিদায় দিন, আমি আসি, আবার অন্য কোনো একদিন অন্য কোনো এক ভিডিওতে দেখা হবে।